আখাউড়ায় বন্যা, বিপজ্জনক অবস্থায় হাওড়া নদীর পানি। এদিকে বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে গণ অধিকারের বিক্ষোভ। জানাবো চারপাশে শুধু পানি আর পানি, 60 বছরেও এমন পানি দেখিনি। এবং সর্বশেষ জানাবো হাসিনা সরকারের শেষ সময়ে মুখ থুবড়ে পড়ে দেশের অর্থনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আখাউড়ায় বন্যা, বিপজ্জনক অবস্থায় হাওড়া নদীর পানি। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদী ও জাজিরা খালে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে, শঙ্কা সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার। এছাড়া গত 2 দিনে 7 ইউনিয়নের 36 গ্রামের 1200 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে গতকালের চেয়ে আজ সকাল থেকে বন্দরের পাশে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকছে। এতে বন্ধ হয়ে পড়েছে বন্দরের বাণিজ্য ও যাত্রী পারাপার। তাছাড়া উপজেলার বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগর সহ অন্তত 36টির বেশি গ্রামে পানি ঢুকে পড়েছে। এর আগে দিন গত রাত 2টায় খলাপাড়া সড়ক ও বৃহস্পতিবার ভোরে কর্নেল বাজার থেকে ইটনা সড়কের বাঁধের অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে গণ অধিকারের বিক্ষোভ। ভারত কর্তৃক বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ ও মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। আন্দোলনকারীদের হাতে ভারত বিরোধী স্লোগান সম্বলিত নানা প্লেকার্ড দেখা যায়। সেগুলোতে লেখা রয়েছে, রক্ত দিয়ে বানাইছি ঘর, দিল্লি দেখায় পানির ডর, ভারতীয় আগ্রাসন রুখে দাও, ফেনী কুমিল্লা ডুবলো কেন, ভারত তুই জবাব দে প্রভৃতি। বিক্ষোভে দলটির নেতারা বলেন, ভারত রাজনৈতিক প্রতিহিংসার সীমান্তবর্তী নদীগুলোর বাঁধ খুলে দিয়েছে। এতে বাংলাদেশের 20টি জেলায় ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। প্রায় 1 কোটি মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন ভারতীয় হাই কমিশনে যাব, সেখানে জানতে চাইব ভারতের প্রধানমন্ত্রী কেন আগাম না জানিয়ে বাঁধ খুলে দিয়েছে। বক্তারা আরো বলেন, ভারত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে অন্যায় করেছে, তাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক সম্ভব নয়। ভারত যদি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে আর কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। আমরা দেখব ভারত কিভাবে আমাদের সহযোগিতা ছাড়া 7 সিস্টার্সে শান্তি বজায় রাখে। চারপাশে শুধু পানি আর পানি, 60 বছরেও এমন দেখিনি। চারপাশে শুধু পানি আর পানি, জন্মের পর 60 বছরের মধ্যে এবারের মতো এত পানি দেখিনি। পানি নামার কোনো লক্ষণ দেখি না। পুরো কোম্পানিগঞ্জের অবস্থাই খারাপ। সরকার থেকে কিছু বরাদ্দ দিয়েছে কিনা তাও আমাদের জানা নেই। আমরা কোনো ত্রাণ পাইনি। পানিতে রান্নাঘর, বসতঘর, টয়লেট সহ বাড়ির সবকিছু ডুবে গেছে। মানুষ না খেয়ে আছে, ঘরের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। আশ্রয় কেন্দ্র জায়গা নেই। দূরের মানুষরা সেখানে আশ্রয় নেওয়ায় এখন আমাদের আর যাওয়ার জায়গা নেই। একই এলাকায় বাসিন্দা সোহেল মিয়া বলেন, আমাদের মাছের ঘের তলিয়ে গেছে। প্রায় 7 লাখ টাকার মাছ ছিল, বন্যায় সব শেষ হয়ে গেছে। আল্লাহ জানে আমাদের ভাগ্যে কি আছে। পানি কেবল বাড়ছেই। আমাদের সবার মানবিক হওয়া দরকার। যে বিপর্যয় দেখা দিয়েছে তাতে সামনে আরো দুর্ভোগ আছে। শাকিল হোসেন নামে আরেক বাসিন্দা বলেন, খাল দখল করে প্রভাবশালীরা দোকানপাট নির্মাণ করেছেন। এর ফলে আরো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আস্থা ভয়াবহ বন্যায় রূপ নিয়েছে। সহায়তা নিয়ে উপজেলা প্রশাসন ছাড়া কেউ এগিয়ে আসেনি। খাল দখলমুক্ত করে পানির প্রবাহ ঠিক রাখলে আমাদের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেত। চরফকিরা ইউনিয়নের বাসিন্দা আমির হোসেন বলেন, বৃষ্টি থামার কোনো উপায় নেই। বজ্রসহ ভারী বর্ষণ হচ্ছে। আমাদের এদিকের পানি সাগরে যায়। যদি বৃষ্টি বন্ধ হয় তাহলে পানি কমে যাবে। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারি বলেন, আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের মধ্যে আমরা সরকারি সহায়তা দিচ্ছি। দুর্যোগের সময় বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাছাড়া কোথাও কেউ আটকে থাকার খবর পেলেই আমরা উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি। কোম্পানিগঞ্জ উপজেলা ফেনীর পার্শ্ববর্তী হওয়ায় আমাদের সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান বলেন, বৃষ্টি অনবরত না হলে আমাদের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেত। আমরা বৃষ্টির কারণে খাবার প্যাকেটিং করতে পারছি না। তারপরও প্রায় 36,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আমরা তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছি এবং এটি চলমান থাকবে। জীবনের মূল্য অনেক বেশি। আমরা চাই মানুষ যেন উঁচু জায়গায় অবস্থান নেন। হাসিনা সরকারের শেষ সময়ে মুখ থুবড়ে পড়ে দেশের অর্থনীতি। সংকটের মুখে বড় অঙ্কের সুদ ব্যয়
আরেক দফা চাপে ফেলছে অর্থনীতিকে। প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় না হলেও গেল অর্থবছরে 9 মাসে সুদ ব্যয় গুনতে হয়েছে 1.25 কোটি টাকা, যা আগের অর্থবছরে একই সময়ের তুলনায় 10,787 কোটি টাকা বেশি। অর্থবছরের হিসাব শেষে এ ব্যয় আরও বাড়বে। মূলত আওয়ামী লীগ সরকারের বড় অঙ্কের ঋণ গ্রহণ এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে সুদ পরিশোধে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। একই কারণে সুদ পরিশোধ খাতে বেশি ব্যয় করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেও। এ ধরনের ব্যয় শেষ পর্যন্ত মূল্যস্ফীতির হার বৃদ্ধি ও রিজার্ভে নেতিবাচক চাপ সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞদের শঙ্কা। কারণ প্রত্যাশা অনুযায়ী আয় না বাড়লে টাকা ছাপিয়ে বা ঋণ করে সুদ পরিশোধ করতে হবে। সূত্রমতে একই সময়ে বৈদেশিক ঋণের সুদ ব্যয় অস্বাভাবিক মাত্রায় বেড়ে দাঁড়িয়েছে 162%। প্রসঙ্গত, দেশি বিদেশি উৎসে ঋণ বৃদ্ধির কারণে চলতি অর্থবছরে সুদ পরিশোধ অন্তর্বর্তীকালীন সরকারকে গুনতে হবে 1,13,500 কোটি টাকা। এর মধ্যে শুধু বৈদেশিক ঋণের দায় মেটাতে হবে 500 কোটি মার্কিন ডলার, দেশি মুদ্রায় 58,500 কোটি টাকা। অবশ্য গত অর্থবছরে মূল বাজেটে সুদ পরিশোধে 94,376 কোটি টাকা ব্যয় করা হলেও সংশোধিত বাজেটে বাড়িয়ে 1,05,300 কোটি টাকা নির্ধারণ করা হয়। সূত্রমতে ঋণ পরিশোধ ব্যয়, বড় অঙ্কের ঋণ ও দেশি বিদেশি ঋণের উচ্চমাত্রার সুদ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে সতর্ক অবস্থানে আছে বর্তমান সরকার। সুদ পরিশোধ ব্যয় কমাতে ইতিমধ্যে চীনের রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। প্রসঙ্গত, প্রতি 3 মাস অন্তর অর্থ বিভাগ দেশের মোট ঋণ পরিস্থিতির উপর বুলেটিন প্রকাশ করে। সর্বশেষ বুলেটিনের হিসাবে মোট ঋণের অঙ্ক 16,97,415 কোটি টাকা, যার মধ্যে বৈদেশিক ঋণ 7,14,672 কোটি টাকা। সাধারণত বাজেট ঘাটতি পূরণে দেশি এবং বৈদেশিক উৎস থেকে ঋণ করা হয়ে থাকে, তবে এখানে ঋণের হিসাবটি 2023-24 অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত। এর মধ্যে বিগত সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছিল 5,61,171 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদের বন্ড ইস্যু করে। সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হয় 3,52,688 কোটি টাকা। মোট ঋণ এখন জিডিপি 33.78% সমান। আওয়ামী লীগ সরকারের বড় অঙ্কের ঋণ প্রসঙ্গ অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ওটা বড় প্রেসার, প্রচন্ড প্রেসার। কারণ এগুলো দিয়েছে ওরা চুক্তি করে। ডোনারদের বলতে হবে এটি আমাদের জন্য বিরাট প্রেসার। আমরা এগুলো রিভিউ করছি, দেখছি। এত বড় ঋণের বোঝা নিয়ে শুরু করেছি, আমাদের জন্য খুব কঠিন। ঋণ নিয়ে ফেরতের বিষয় আছে, এগুলো আমরা সমাধানের চেষ্টা করব। এদিকে ঋণ ও সুদ পরিশোধ ব্যয় মেটাতে দরকার সরকারের পর্যাপ্ত আয়, কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আহরণ নিয়ে শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। আয় না বাড়লে ব্যয় করতে বড় ধরনের চাপের মুখে পড়তে হবে। যদিও ইতিমধ্যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। অন্যদিকে বড় ধরনের ঋণ গ্রহণের ফলে সুদসহ ঋণ পরিশোধ বাবদ মোটা অঙ্কের অর্থ গুনতে হবে, যা অর্থনীতিকে বড় ধরনের চাপে ফেলবে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধে ব্যয় অস্বাভাবিক বেশি হলে রিজার্ভের উপর চাপ সৃষ্টি হবে। এখন ঝুঁকিপূর্ণ স্তরে আছে রিজার্ভ, সেখান থেকে আরও কমলে রিজার্ভের আন্তর্জাতিক রেটিং কমে যাবে, আর সেটি কমলে বিদেশ থেকে সহজে ঋণ মিলবে না। বেশি ঋণের সুদ নিতে হবে এবং বৈদেশিক বিনিয়োগকারীদের আস্থা কমবে, এফডিআই হ্রাস পাবে। তিনি আরও বলেন, দেশি ঋণ ও সুদ পরিশোধে ব্যয় মোকাবিলা করতে সরকারের আয় বাড়াতে হবে, কিন্তু সেটি সম্ভব না হলে ব্যাংক থেকে ঋণ নিতে হবে বা বাধ্য হয়ে টাকা ছাপতে হবে। আর টাকা ছাপানোর পথে গেলে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা থাকবে। ব্যাংক থেকে ঋণ নিলে দেশি উদ্যোক্তারা ঋণ পাবে না, তখন বিনিয়োগ কমবে। অর্থ বিভাগের প্রতিবেদনে দেখা গেছে 2023-24 অর্থবছরের মার্চ পর্যন্ত বৈদেশিক ঋণের অঙ্ক দাঁড়িয়েছে 58,374 কোটি টাকা। এই ঋণ নিয়ে মূল টাকা পরিশোধে ব্যয় হয় 16,679 কোটি টাকা। ফলে এই খাতে নিট ঋণের অঙ্ক দাঁড়ায় 41,694 কোটি টাকা। এটি অর্থ বছরের শেষের হিসাবে আরও বাড়বে। এই ঋণের বিপরীতে সুদ পরিশোধের কাছে 11,602 কোটি টাকা। এটি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 162% বেশি। ওই প্রতিবেদনে আরও দেখা গেছে, একই সময়ে দেশের ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া হয় 53,407 কোটি টাকা। সেখান থেকে বকেয়া এবং সঞ্চয়পত্র ঋণ পরিশোধ দেওয়ার পর নিট ঋণ হিসেবে থাকছে 38,407 কোটি টাকা। একই সময় অভ্যন্তরীণ সুদের ঋণ পরিশোধে ব্যয় হয় 55,969 কোটি টাকা। সূত্র মতে বর্তমান সরকার সুদ ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে 400 কোটি মার্কিন ডলারের চীনা ঋণের সুদ কমানোর জন্য ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে প্রস্তাব দিয়েছে অর্থ বাণিজ্য উপদেষ্টা। তবে রাষ্ট্রদূত এই প্রস্তাব চীনের বেইজিংয়ে তুলবে বলে আশ্বস্ত করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।